আদিল মির্জাস বিলাভড লিখেছেন নাবিলা ইক্স। পর্ব সংখ্যা ৫। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। এলেন ফোঁস করে কতটুকু বলতে এসেই আদিলের কানের কাছে ধীরলয় কণ্ঠে জানালো, বস, নাদিমের খোঁজ পাওয়া গেছে। রাইট নাও ক্যাসিনোতে আছে, গ্যাং বোলিং করছে। আদিলের চোল শক্ত হলো কিছুক্ষণ জন্য মাত্র। পর মুহূর্তে মেয়ের সান্নিধ্য অনুভব হলো শান্ত। বিপরীতে কিছু বলে না। কাঁধের জগৎ সংসারের কাচের ভার থাকা সত্ত্বেও সে দিব্য মেয়েকে নিয়ে বসে আছে লিভিং রুমের দিভানে। তার বাম পাশে শান্ত আর এলেন দাঁড়িয়ে। ফ্লোরে পুতুলের স্তূপ। হৃদি আইপ্যাড হাতে নিয়ে বসে বাবার কোলে। তার ঘুম আসছে না। অনেকক্ষণ ধরে বায়না করছে এটা সেটা। রাতে তখন 12:15। বিদঘুটে কি যেন দেখছে। আদিল একটা ফাইল বাম হাতে ধরে নজর বোলাচ্ছিল। হঠাৎই হৃদি উচ্ছ্বাসে ফেটে পড়ল, ড্যাডি, লুক অ্যাট দিস পিকচার, এনজয় ইট বিউটিফুল। আদিল আগ্রহ অনাগ্রহ থাকা সত্ত্বেও মেয়ের বাড়িয়ে দেওয়া হাতের আইপ্যাডের স্ক্রিনে তাকালো, অতঃপর দৃষ্টিতে ফিরতে পারলো না আর। অনেকক্ষণ যাবৎ স্ক্রিনের একটি ছবি, মিস রোজা আর তার মেয়ে হৃদির। দুজনের পরনে লাল রঙের পোশাক। সম্ভবত ছবিটি হৃদির স্কুলে তোলা। কোনো প্রোগ্রামে ছিল হয়তো বুঝি। আদিল কিছুক্ষণ চেয়ে দেখলো, দৃষ্টি ফেরালো না। বলল, সোনা, এবার তোমার ঘুমাতে হবে। স্লিপ টাইম ফর ড্যাডি। আর দুষ্টুমি করা যাবে না। হৃদি এবারের মতো বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে থাকলো বাবার দিকে। বাবার গালে ছোট ছোট ঠোঁট ছুঁয়ে দিয়ে আইপ্যাড ডিভানের ওপর রেখেই মরিয়ম বেগমের হাত ধরে ওপরে চলে গেল। আদিল আরাম করে বসলো এবার। বাম হাতটা ডিভানের হাতলে রাখতেই ডান হাতে আইপ্যাডটা তুলে নিতে নিতে বলল, দ্যাট ড্যান্সার গার্ল, ওয়াজ শি এবল টু সিডিউজ হিম? পেরেছে। সম্ভবত রাত কাটবে ওইখানেই। আদিলের নাকে মুখে শব্দ করে আইপ্যাডের ফটোসটুকে একটু একটু করে এক এক করে ছবিগুলো দেখতে লাগলো। মিস রোজার সাথে হৃদির অনেক অনেক ছবি ও ভিডিও। মিস রোজার এক একটার ছবিও আছে। সম্ভবত হৃদি তুলেছে। আদিলের যখন ঘোর কাটলো ততক্ষণে সে আশ্চর্য হয়ে তাকালো। খেয়াল করলো 15 মিনিট ধরে সে ছবি ভিডিও দেখে গেছে। হতবিম্ব হতেই দৃষ্টি তুলে তাকালো এলেনের চোয়ালে ঝুলে আছে তার সামনে তাকিয়ে। শান্ত অশান্ত দৃষ্টিতে বার কয়েক তাকাচ্ছে। আদিল আইপ্যাড রেখে দিয়ে উঠে দাঁড়ালো। গলাটা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বলল, লেটস গো। শান্ত বসের পিছন পিছন তক্ষুনি কিছু না বলে ছুট লাগালো। কিছু পায়ে গিয়ে ফের ফিরে এলো। সোফা থেকে আইপ্যাড তুলে নিয়ে গেল সাথে করে। এলেন বিরক্ত হলো, তার সাথে আশ্চর্য। এই রাত করে মোট 8টা গাড়ি একসাথে বেরোলো মির্জা বাড়ি থেকে। শুনশান নীরবতা রাস্তা জুড়ে। ল্যাম্পপোস্টের আলোয় মেন ডোরে ছোট কালো রঙের এতগুলো গাড়ি একসাথে যাওয়ায় রাজকীয় দেখালো ভীত দৃষ্টিতে পরদর্শী যেন। এটা এখানে কেন? আদিলের প্রশ্নে মিয়ে গেল শান্ত। তাকালো বসের মুখের দিকে। রেগে আবার নাকি বুঝতে পারলো না সে। আইপ্যাডটা সে পাকড়াও করে এনেছে পাকা মতে। সে বরাবরই সেরা। এলে নাক মুখ কুচকালো। শান্ত মাথাটা সরাতে চেয়ে বলল, যদি লাগে। আদিল হাত তুলে মারে তে গিয়েও যেন শেষমেশ মারল না। আইপ্যাড তুলে নিল হাতে। ফের হাঁটতে লাগলো। এই ক্যাসিনো সাধারণ মানুষদের ধরাছোঁয়ার বাইরে। প্রভাবশালী সব মানুষের যাতায়াত এইখানে। কি হয় না হয় এইখানে। গ্যাংলিস্ট, বারডান্স, প্রস্টিটিউট বানিয়ে চওড়া দামে বেচা কেনা সব গুরুত্বপূর্ণ বিষয়। আইপি কার্ড ব্যতীত প্রবেশ নিষেধ। এমনকি এই ভিআইপি কার্ডও অনেক প্রভাবশালীদের ধরাছোঁয়ার বাইরে। ক্যাসিনোটা আইনগতভাবে অবৈধ হলেও আইনের সুরক্ষায় আছে মোটা অঙ্কের টাকার প্রভাবে। ক্যাসিনোর পেছনে আছে বড়সড় সব পাওয়ারফুল লোকেদের হাত। তার মধ্যেই সোলার হ্যান্ডেল অ্যান্ড স্বয়ং আদিল মির্জা। তার ভিআইপি কার্ড দেখানোর প্রয়োজন হয় না। গাড়ির নাম্বার দেখলে ঢুকতে দেওয়া হয়। আজও ব্যতিক্রম নয়। সিকিউরিটি অতিক্রম করে যখন পৌঁছালো ততক্ষণে নাদিম গম্বলিং ফেলে এক সুন্দর বার ডান্সারদের সাথে হেলে দুলে হোটেল রুমে ঢুকছে। আদিল সময় নিল। তক্ষুনি গেল না উপরে। গিয়ে বসলো স্টেজ থেকে খানিকটা দূরে। সাদা কাচের আড়াল করা রুমের সোফা।
তার সামনে টেবিলে কার্ড, মদ সাজানো, লাল বাতির আলোয় ঝলমল করছে ডিমটি। স্টেজে ডান্স করছে এক সুন্দরী নারী রমণী। ইংরেজি এক গানে প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। থাম্বলিং রেখে বাকিরা সব চোখে আপাতত স্টেজের দিকে রেখেছে। ডান্সার আপাতত গায়ের ওপরের অংশ খুলেতেই ব্যস্ত। ও সময় একজন এসে দাঁড়ালো। মির্জা সাহেব যে, আসুন খেলা যাক। আদিল আকবরও যে একটা সিগারেট বের করে নিল। বসুন মিস্টার চ্যাটার্জি। দিকপাল বসলো। তার পেছনে চারজন বডিগার্ড। শান্ত লাইটার জ্বালিয়ে ধরলো বসের মুখের সামনে। আদিল ঠোঁটে সিগারেট চেপে ধরলো। মাথাটা বাড়িয়ে ওইভাবেই সিগারেট ফুঁকতে লাগলো। সোজা হয়ে বসে এবারে তাকালো মিস্টার চ্যাটার্জির দিকে। ভদ্রলোক হেসে স্টেজে গিয়ে ইশারা করে বললেন, নতুন মাল, ডিরেক্টরের ফেভারিট। 1 মাস তার সাথে প্যান্থাউস ছিল। এ যাত্রায় ক্যাসিনোতে রেখে গেছে। নেয়ার ইচ্ছা আছে নাকি? আঙুলের ভাঁজে চেপে রাখা সিগারেটের ঠোঁটে ছুঁয়ে আদিল তাকালো স্টেজে। অর্ধনগ্ন একটি শরীর নানান ভঙ্গিতে নাচছে। এদিকে তাকাচ্ছে। কত দুষ্টু ইশারা, চোখের দৃষ্টি, অথচ আদিলের কিছু অনুভব হলো না। নির্বিকার ভাবে দৃষ্টি ফেরালো। এ যাত্রায় উঠে দাঁড়ালো, বলল, হাউ অ্যাবাউট আই গিফট হার টু ইউ মিস্টার চ্যাটার্জি। হাসলো দীপাল। আই ওয়ন্ট মাইন্ড। আদিল ইশারা করেই লোকটার দিকে তাকাতেই চলে গেল। তার পরনে কালো কোট এলেন হাতে, ভেতরে সাদা শার্টের বুকটা বোতামগুলো খোলা। দোতলা একেবারে পেছনের 52 নম্বর রুমটাতেই। নাদিম রুমের বাইরে যে 3 জন গার্ড ছিল, তার আপাতত আদিলের লোকের কন্ট্রোলে। সে আঙ্গুলের ইশারা করতেই শান্ত চাবি দিয়ে দরজাটা খুলে ফেললো। ভেতরে সাদা বাল্বের আলোয় সবটা পরিষ্কার। নগ্ন দুটো শরীর ব্যস্ত। হঠাৎ আওয়াজে চেঁচিয়ে উঠল নাদিম। তবে নগ্ন শরীরের নারীটির মধ্যে কোনো হেলদোল হলো না। আরাম এসে এলো নাদিমের নিচে থেকে সরে। গায়ের পাতলা ওড়না পেঁচিয়ে এসে দাঁড়ালো একপাশে। নাদিম নিচের লোকদের ডাকতে গিয়ে পিছু ফিরতে চমকে গেল। আদিলের খামখেয়ালিপনা আর নেই। রাগীতে জ্ঞান হারিয়ে বসেছে সে। সে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে, কিন্তু তার মেয়ের দিকে হাত বাড়ানোর স্পর্ধা ভয়ের তাণ্ডব ঘটাতে ছাড়বে। শান্ত দরজা লক করেছে। নাদিম তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে পারেনি। আদিলের হাতটা জ্বলন্ত সিগারেট সোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ছোঁয়াই দিয়েছে নাদিমের। নাদিম চিৎকার করে রুমের প্রতিটি দল কাঁপিয়ে ফেলল। কাঁপল না আদিলের দৃষ্টি। 4-5টা শক্ত ঘুষিতে নাদিমের চোয়াল ভেঙে রক্ত গড়াতে শুরু করেছে। আদিল হিসিয়ে উচ্চারণ চাপা গলায়, আই উইল নট কিল ইউ রাইট নাও। তোকে আমি জাহান্নাম দেখাবো ধীরে ধীরে। আপনি? শান্তকারী দরজা খুলে বলে, গুড মর্নিং মিস রোজা। ধ্রুব অসুস্থ, বেড রেস্টে থাকবে কিছু সময়। ওর অনুপস্থিতিতে প্রিন্সেসের প্রোটেক্ট করার দায়িত্ব আমার। রোজার প্রশ্ন করে না, মাথাটা দোলায়। গাড়িতে উঠে বসে। সূর্য ওঠেনি এখনো। চারপাশে মৃদু অন্ধকার। রোজার ঘুম হয়নি পুরোপুরি। নতুন গেমিং স্ট্রেপে রাতভর রাজু ভীষণ হইচই করেছে। নিপা বেগম উৎসাহের সাথে 4:30 ট্রায়াল দিয়ে দেখিয়েছেন অনেক সময় ধরে। আজিজুল সাহেব একটু পরপরই এসে পাইপ স্মোকিংটাও কোথাও রাখা হয়েছে তা খোঁজ করছেন। মেয়ের ভয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারলেন না। এসব নিয়ে দুটো পর্যন্ত সজাগ ছিল রোজা। পরে বিরক্ত হয়ে ঝাড়ি মারতে পালিয়েছে সব। এখন একটু পথটুকু ঘুমাতে পারেছে সে। কাঁধে ব্যাগ থেকে মাস্কটা বের করেই চোখে দিতেই গাড়িতে হেলান দিয়ে রইল। শান্ত কিছু বলার জন্য মুখ খুলতেই মিররে রোজার হতভাগ হতে দেখা মুখটা দেখে পর মুহূর্তের জন্য মুখ বন্ধ করে ফেলল। সারাত ঘুম হয়নি, চোখ দুটো লাল, মেজাজও ভালো না। অথচ খুব সুন্দর একটা গ্রান ছড়িয়ে আছে গাড়ির ভেতরে, মিষ্টি সুগন্ধি। তার ভালো লাগছে। শান্ত তখনই জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো, মিস রোজা, আপনি কি একটু আমার বসের ঘরে গিয়ে বসবেন? বসের চওড়া মেজাজটা ঠান্ডা হয়ে আসতে পারে। তা আর হয়তো বলা হলো না। গাড়ি যখন মির্জা বাড়ির ভেতরে গিয়ে থমকালো ততক্ষণে সূর্য উঠেছে। রোজা তখনও ঘুমিয়ে আছে। শান্ত দুবার ঘুরে ফিরে মিররে তাকালো। ডাকবে নাকি ডাকবে না বুঝতে পারলো না। কিছুক্ষণ বসে থেকে এবারে চুপ করে বেরিয়ে এলো।
এলেন অদূরে দাঁড়িয়ে আছে, এ যাত্রায় ভুরু উঁচিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে। সেই দৃষ্টিতে শান্ত দেখালো না। রোজা ব্যাকসিটের দরজা খুলে ধরলো। গলা খাকারি দিতেই নড়েচড়ে উঠল রোজা। আই মাস্ক সরিয়ে আশপাশটা দেখে দ্রুত বেরিয়ে আসে। শান্ত বলল, আজ আপনার প্রিন্সেসের সাথে স্কুল যেতে হবে না, বস যাবেন সাথে। রোজা বোঝা নেই মাথা দোলায়। গতকাল এত বড় আক্রমণ হলো বলে কথা, যদি পুনরায় আক্রমণ করে। রোজা নিজেরও ভয় হচ্ছিল। সেখানে আদিল মির্জা হৃদির বাবা, নিশ্চয়ই চিন্তিত। সাথে যাওয়াটা বরং স্বাভাবিক। রোজা ভেতরে ঢুকলো। মরিয়ম বেগম আজ দেখা গেল না। রোজা চলে গেল হৃদির রুমে। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। রোজা ততক্ষণে ওকে তুলে নিজের আগে মুখে পানি দিয়ে নিল। এবারে গিয়ে বসলো হৃদির মাথার কাছটা, ডাকলো মিষ্টি করে। পুরনো তিনতলা আদিলের অধীনে আছে। ওই তিনতলায় বানানো হয়েছে তার বেডরুম, অফিস রুম, জিম রুম। ডান দিকের করিডোরের শেষ মাথায় বেডরুমটা, জিম রুমের বাম দিকে শেষ মাথায়। জিম রুমের সামনে এসে দাঁড়ালো এলেন। হাত ঠান্ডা পানির বোতল, আশেপাশে শান্তর চিহ্ন নেই। ছেলেটা কোথায় গেল? এ যাত্রায় জিম শেষ করে রুম থেকে বেরিয়ে আসলো আদিল, হাত পা পাতলা তোয়ালে পরনে, ট্যাঙ্ক টপ, শর্ট। ঘামে ভেজা শরীরটা ধাতুর মতো দেখালো। কাঁধের ওঠানামার গতিও যেন সামান্য অস্বাভাবিক। প্রতিটি নিঃশ্বাসে পরিশ্রান্ততার ছাপ। এলেন পানির বোতলটা এগিয়ে ধরতেই সাথে সাথে গুরুত্বপূর্ণ কাজের বিষয়টি বলল। করিডোর দিয়ে বেয়ে হাঁটতে হাঁটতে বোতলের ঠোঁট ছুঁয়ে দিল আদিল। নীরবতা চিরে শান্ত উচ্চস্বর, গুড মর্নিং বস। গুড মর্নিং। আদিলের নির্ঘুম চোখ দুটো লাল, বেশ ভয়ঙ্কর দেখালো যখন চোখ রাঙিয়ে তাকালো। নড়ে চড়ে ওঠে শান্ত। সারা রাত নির্ঘুম থেকেও মনের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততার হাওয়া বয়ে রয়েছে তার। মিস রোজা বলে দিয়েছে তার আজ প্রিন্সেসকে নিয়ে স্কুলে যেতে হবে না। আদিলের চলন্ত পা জোড়া হঠাৎ থমকালো। ভুরুদয়ের মাঝখানে অসহস্র ভাঁজ ফেলে প্রশ্ন করলো, তা কেন? দ্বিগুণ উচ্ছ্বাস নিয়ে শান্ত বলল, বস ভুলে গেলেন, আজ না আপনি প্রিন্সেসকে স্কুলে নিয়ে যাবেন? আদিল থমথমে মুখে দু পা এগোতেই শান্ত কয়েক পা পিছিয়ে গেল। আদিল তাদের দাঁত পিষে আওড়ালো, আর ইউ ফাকিং জোকিং উইথ মি? শান্ত ভয়ে ছিটকে গেল। নির্বোধ সাজলো, চোখে মুখে চিন্তার রেখা। অসহায় হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু বস, ইউ ডোন্ট লাইক রিং অ্যারাউন্ড ন্যানিস? আমি কি ভুল জানতাম? আদিল গম্ভীর মুখে ডাকলো, এলেন। ইয়েস বস। বিট হিম আপ ফর মি। এলেন বিরক্ত হলো বসের হুকুম পেয়ে, বরঞ্চ খুশি সে। দ্রুততায় শান্তকে কয়েক ঘা দেওয়ার জন্য এগোতেই শান্ত আত্মসমর্পণ করতেই দু হাত তুলে ওপরে। কাজ হলো। এলেন আসতেই মার একে কোল মারতে বেকুল। শান্ত নিজেকে বাঁচাতে আদিল রুমে এসে গোসলে ঢুকলো। গোসল শেষ করে যখন বেরোলো তখনই কফি নিয়ে এলো শান্ত। আদিলের কোমরে কালো রঙে তোয়ালে পেঁচিয়ে রাখা কফির মগ ট্রেতে নিয়ে এসে দাঁড়ালো সামনে। কালো কাচের জানালার সামনেটায় ভেতর থেকে বাইরেটা দেখা গেল, বাইরে থেকে ভেতরটা দেখা সম্ভব না। তার সামনে যে কালো রঙের কুকুরটা, ওইটা আদিলের দুটো কুকুর। আরেকটা সাদা রঙের। গার্ডেনে ইয়াসমাল উদ্দিন সাহেব গাছের আগাছা কাটছে, তার সামনেই কুকুরগুলো দাঁড়ানো। এই দুই কুকুর সম্পর্কে আপন ভাই, ইতালি থেকে আনা হয়েছিল। বিদেশি, দেহবান, ভয়ঙ্কর দেখতে কুকুরগুলো। কাছের মানুষদের কাছে একেবারে বাচ্চা। কালো কুকুরটির নাম তিতান, সাদা কুকুরটির নাম থর। গার্ডেনে ইলিয়াম সাহেব তিতানকে বেশ ভালো পায়। ভদ্রলোক, মিষ্টিভাষী, সুশ্রীল আর ভীষণ আদরে। হৃদি ওর ন্যানিকে পছন্দ করে। শান্ত মনে মনে হাসলো। বসের ইঙ্গিতে বুঝেও না বুঝার ভাবে তাকালো। তিরস্কার করেই বলল, হ্যাঁ হ্যাঁ বস, আপনি স্বীকার করেছেন আপনি চাচ্ছেন মিস রোজার সাথে যাক। শুধু প্রিন্সেস টানছেন। মুখে বাক্য সাধলো না, বলার সাধ্য পেল না শান্ত। প্রিন্সেস আসলে ভীষণ পছন্দ করে মিসেস রোজাকে, রীতিমতো চোখে হারায়। আদিল মহা বিরক্ত হলো। শান্ত তার ইঙ্গিত বুঝে না। শান্ত। আদিল এমনভাবে তাকালো যেন শান্তর বুকের ভেতরের প্রাণ পাখিটি ডানা ঝাপটাতে শুরু করেছে আতঙ্কে। আমি গিয়ে বলছি মিস রোজাকে টু গেট রেডি। আদিল অসন্তুষ্ট হলো।
হলো না এবার, সন্তুষ্টি হলো বরং। শান্ত বেরিয়ে যেতেই সে ফের ডাকলো গার্ডেনের দিকে। চোখের পাতায় ভাসলো সেদিনের দৃষ্টিগুলো। বাতাসে উড়ছে ব্রাউনিশ চুল, সুন্দর মুখে অমন তেজস্বী স্পর্শ, এক আলাদা ভাব, ধারালো চোখের দৃষ্টি, তাক করা পিস্তল আর অমন কোকিলের মতো কণ্ঠ ফুঁড়ে বেরোনো কথা। আদিলের চোখ দুটো বন্ধ করে মিস রোজা, মিস রোজা এলেন ভেতরে এসে ব্রেকফাস্টের ট্রলি ঠেলতে ঠেলতে। দুয়ারে দাঁড়িয়ে আছে মরিয়ম বেগম, সেই এনেছে ব্রেকফাস্ট। আদিল নিজেকে শান্ত করে বলল, ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট লাগাতে বল। রোজা পেছন থেকে জড়িয়ে ধরে আছে ছোট্ট শরীরটা, কোকড়ানো চুলগুলো মুখের সামনে থেকেই সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। ঘুমের মধ্যে আল্লাহ দিয়ে আটকানো হৃদি দুহাতে কাউকে খুঁজছে। রোজার গলা শুনতে গোমরা মুখে অস্পষ্ট দৃষ্টিতে তাকালো। রোজা হাসলো, কি হয়েছে, মুখ তেমন করে রেখেছো কেন? হৃদি অন্ধের মতো উঠে গেল রোজার কোলে, গলায় মুখ গুজে আওড়ালো, স্নো হোয়াইট, তুমি আমার সাথে থাকো না প্লিজ, আমার একা ঘুমাতে ভালো লাগে না। রোজা অসহায় হয়, দুই হাতে হৃদির ঘুমন্ত মুখটা তুলে নরম গালে ঠোঁট ডুবিয়ে দেয়। এতটুকু মেয়ের এমন আবদার কিভাবে পথ থেকে থামাবে রোজা? সে তো বরাবরই দুর্বল। তুমি না সাহসী, আমার সাহসী প্রিন্সেস। তার মুখে সব কথা মানায় বুঝি? জানি না। আই ওয়ান্ট ইউ টু বি স্টে উইথ মি ফর এভার। রোজার বুকের ভেতরটা কেমন খামচে ধরে, এতেই যন্ত্রণা হয় তার। অসহায় লাগে, নীরবতা শুধু আরো গাঢ় হয়ে চাপটে ধরে ছোট্ট শরীরটা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আনমনে। রক্তের কেউ নয় তারা, তাও কত মায়া, কত ভালোবাসা একে অপরের প্রতি। সারাদিন তো সাথেই থাকি সোনা, জাস্ট একটুকু একা থাকতে পারবেন আমার জন্য? রীতি মাথা দোলায়, বাধ্য মেয়ের মতো নিবিড় গলায় রইল রোজার উষ্ণ বাহুতে। স্কুল ড্রেস পরিয়ে চুল বেঁধে দিচ্ছিল, এ সময় দরজায় কড়াঘাত পড়ল। মিস রোজা। হৃদির চুলগুলো বাঁধা শেষে রোজা এগিয়ে এলো। দরজায় চাপানো ছিল, বাইরে থেকে কিছুটা শুনেই শান্ত মিষ্টি মুখে বলল, বস বলেছে আপনাকেও যেতে হবে, প্রিন্সেস আপনাকে পেলে কমফোর্ট ফিল করে। রোজা আশ্চর্য হলো, হবে না? আদিল মির্জা প্রায়শই হৃদিকে নিজেই স্কুলে নিয়ে যায়, কখনো রোজাকে সাথে নেয়নি, বলাও হয়নি। বডিগার্ডস ব্যতীত কাছের লোকদের কেউ নেয় না। ব্রেকফাস্ট করার জন্য নিচে বস অপেক্ষা করছেন, প্রিন্সেস সে রেডি। কিন্তু শান্ত আবারও চমৎকার হেসে বলল, তাহলে তাকে নিয়ে নামুন, আপনাকে ছাড়া প্রিন্সেস আনকমফোর্টেবল ফিল করবে। রোজ এবারও আশ্চর্য হয় না, শুধু নির্বিকারভাবে চেয়ে আছে। বডিগার্ডস শান্ত, বলুন মিস রোজা। রোজা হাসার চেষ্টা করে, আর ইউ জোকিং উইথ মি? শান্ত হাসি মুখে মুছে যায় যেন। সে ফ্যালফ্যাল চোখে নিক্ষেপ করে রোজার মুখের দিকে। আর ইউ জোকিং উইথ মি? একসাথে প্রতিধ্বনি তোলে রোজার কণ্ঠ। স্যার পাশে থাকলে হৃদি সবচেয়ে বেশি খুশি হয়, জগৎ সংসারের সব ভুলে যায়। আর আপনি বললেন ও কমফোর্টেবল ফিল করে আমার সাথে? আমাকে সেম কথাবার্তা বলবেন না। ও রেডি আছে, আমি আনছি, নিয়ে যান। রোজা ভেতরে চলে গেল। শান্ত তখন অশান্ত, বরাবরের ন্যায় ফাঁকা দরজা আওড়ালো, মিস রোজা। তিনি ভীষণ ভীষণ চমৎকার তো, বলতে বলতেই হেসে ফেলল সে। আদিল ভেবেছিল হৃদিকে নিয়ে মিস রোজা আসবে, অথচ মিসের চিহ্ন কোথাও নেই। মেয়েটাকে কোলে নিয়ে আদিল আর চোখে শান্তের দিকে তাকাতেই প্রশ্ন করে ওঠে তার আগেই, ড্যাড। আদিল তাকায় তার কোলে থাকা রোজার দিকে, সাত সকালে স্নিগ্ধতায় মোড়ানো মেয়েটা। বলো শোনা, খাচ্ছ না কেন? হৃদি একটু সংকোচ করলো, পর মুহূর্তে বাবার চোখের অবস্থা দেখে বিড়বিড় করে বলল, আমার স্নো হার্ট এখনো ব্রেকফাস্ট করেনি, ক্যান ইউ সেন্ড সাম ফুড ফর হার? হৃদির আবদারটুকু পুরোপুরি বলতে পারেনি আদিল অধৈর্য কণ্ঠে বলল, মিস রোজাকে আসতে বল। শান্ত আর এলেন চাওয়াচাওয়ি করে নিজেদের মধ্যে। শান্ত ভেতর ভেতর চিৎকার করে উঠল, বস আপনি স্বীকার করুন, আপনি মিস রোজাকে দেখতে চাইছেন। আফসোস, মিস রোজা আপনাকে মোটেও দেখতে চায় না কি সামনে আসতেও চায় না বেচারি। সো স্যাড। রোজা গোছাচ্ছিল হৃদির রুমটা, হঠাৎই আদেশে হতভম্ব হয়ে পড়েনি। দ্রুত পা চালালো ভেতরে। সমগ্র পৃথিবী অষ্টবিষ্ট বিরাজ করলেও মুখসবলীলায় হাব ভাব। মরিয়ম বেগম মাথা নুয়ে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, ঘর ভর্তি কাচের লোক। ভেরি গুড মর্নিং স্যার। আদিল মাথা তুলে তাকালো, সঙ্গে সঙ্গে হাতে নাইফ আর কফের কাজ থামালো। কাছ থেকে দেখা গেল রোজার মুখটা, গায়ে কাটা দিয়ে উঠল রোজার। ভেতরে অমন দুশ্চিন্তা সংকুচিত উকি দিল।
অদ্ভুতভাবে সম্বোধন করায় যেন কিছুটা মিস রোজা। কথাটুকু যেন তার কাছে বাজেভাবে ধরফড়িয়ে উঠল হৃৎপিণ্ডটা। জানে না তার কারণ কি। আদিল চেয়েছিল তার দৃষ্টিতেও একদম রোজাতেই নিবদ্ধ।